নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মামার বাড়ির আবদার বললেও কম বলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সেটাই করেছিলেন। সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে চলে গেলেন তার আইনজীবী, তিনি খুব নামি দামি আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ, যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে ওই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাগুলো শুনছেন, সেই বেঞ্চ থেকে স্থানান্তরিত করা হোক এবং জাস্টিস সিনহা যে পর্যবেক্ষণগুলো রাখছেন আদালতে, সেই পর্যবেক্ষণগুলো সংবাদ মাধ্যম লিখছে, তাতে অভিষেকের সম্মানহানি হচ্ছে। পত্রপাঠ খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত এরকম নালায়েক আবেদন। প্রথম কথা, বুবারতে কাউকে শুনেছেন যে কোন বিচারপতির এজলাসে কি মামলা হবে সেটা নিয়ে সর্বোচ্চ আদালতে আপিল করতে? কেউ শুনেছেন? এবং প্রথম কথা, মাননীয় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ কিন্তু শুনানি হচ্ছে। তার কোনো আপত্তি থাকলে তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারতেন, তা না করে সরাসরি সুপ্রিম কোর্টে গেলেন। অভিষেক নিজেও হয়তো ভুলে গেছেন যে কতবার তিনি সুপ্রিম কোর্টে হয় রক্ষা কবচ নয় নানাবিধভাবে তাকে যেন কিছুতে জড়িয়ে না ফেলা হয় সেই জন্য আবেদন করেছেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা তো ক্ষুণ্ণ হচ্ছে। আদালতের মধ্যে বিচারপতি পর্যবেক্ষণে কি বলবেন সেটা যদি সংবাদ মাধ্যম লিখতে না পারে বা দেখাতে না পারে না বলতে না পারে, তাহলে যারা প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে সোচ্চার হন তারা কিন্তু আর ভবিষ্যতে এই সমস্ত কথাগুলো বলে অনর্থক উপদেশ দিতে আসবেন না সংবাদ মাধ্যমকে। দেখুন, প্রত্যেক মানুষের মনে নাড়া ধারণার জন্মায় যে আমি 5,500 পাতার নথি দিলাম, তাহলে 5,500 পাতার নথি দিলে তা নিশ্চয়ই কেন নথি দিয়েছি, মানে কিছু আছে বলেই তো আমি নথি দিয়েছি ভাই। আমার সম্পত্তি থাকুক, যা থাকুক, ব্যাংক অ্যাকাউন্ট থাকুক, পলিসি থাকুক, ইত্যাদি ইত্যাদি, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট থাকুক, আমি ডিভিডেন্ড পেয়েছি, হোয়াট এভার মেবি, তাহলে সেগুলোই তো তিনি দিয়েছেন। তো মাননীয় বিচারক তো সেগুলোই চেয়েছিলেন, লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর, সিইওর সমস্ত সম্পত্তির খতিয়ান ফ্রম দ্য ইনসেপশন। প্রথম কথা দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লিপস অ্যান্ড বাউন্সের সিইও সেটা কিন্তু আমরা আগে জানতাম না। ও ডিরেক্টর ছিল আমরা জানতাম 2014 লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় ও ডিরেক্টর পদ থেকে সরে আসে, তারপর ওর পরিবারের বাবা মা একে একে এবং পরবর্তীকালে স্ত্রী ডিরেক্টর হন। কিন্তু তিনি যে ডিরেক্টর থেকে সরে গিয়ে সিইও হয়েছিলেন সেটা কি 2019 লোকসভা নির্বাচনের হলফনামায় জানিয়েছিলেন? ইডি যদি লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে তল্লাশি অভিযানের পর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে না জানাতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ এ সিইও অফ লিপস অ্যান্ড বাউন্স, আমরা জানতাম না। তাহলে সিইও হচ্ছে কালীঘাটের কাকু, সিইও হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে লিপস অ্যান্ড বাউন্সের কর্তাদের সম্পত্তির খতিয়ান যখন আদালত চায় তার প্রেক্ষিতেই তিনি এগুলো জমা দিয়েছেন। আর 5,500 পাতার নথি দেখলে বিস্ময় উদ্রেক হবেই যে কোনো সাধারণ মানুষের। মাননীয় বিচারপতিরা তো আমাদের এই গ্রহেরই মানুষ, তারা তো এই রাজ্যেরই মানুষ, তারা তো সব বুঝতে পারছেন এবং তারাও বিভিন্ন মহল থেকে খবরাখবর পান। তাহলে তার পর্যবেক্ষণে আমার তো মনে হয় উদ্বেগ, বিস্ময়ে প্রকাশ হয়েছে এবং সংবাদ মাধ্যম সেটা লিখেছে। বিরোধী দলগুলো অবশ্যই বিরোধী দলের কাজ করেছে, তারাও সমাজ মাধ্যমে অনেক কিছু ছড়িয়ে দিয়েছে, তাতে অভিষেকের সম্মানহানি হচ্ছে। তার মানে কোনো পর্যবেক্ষণ লেখা যাবে না। যদি নিজের মতো পর্যবেক্ষণ হতো আদালতে, যে পর্যবেক্ষণ নিজের অনুকূলে যাচ্ছে, তখন কিন্তু লেখার জন্যই হয়তো উৎসাহিত করা হতো সংবাদ মাধ্যমের সম্পাদকদের, হয়তো ফোন চলে যেত কোনো কোনো জায়গা থেকে, ওইসব কি বলে না, ক্যামাক স্ট্রিট, 14 তলা ইত্যাদি থেকে।
তো সেটা যখন যাচ্ছে না, হচ্ছে না, অনুকূল প্রতিবেদন হচ্ছে না, অনেক সংবাদ মাধ্যম আবার রেখে রেখে করে, যেমন আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয় কি করে। আমার সাধারণ বুদ্ধিতে এই প্রশ্নের কোনো জবাব আমি পাইনি। সাধারণ সম্পাদক হতে পারে, সর্বভারতীয় দলটাই তো নয়, তাহলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয় কি করে? আবার যখন সর্বভারতীয় তকমা ফিরে পাবেন তখন হয়ে যাবেন সর্বভারতীয়। ততদিন সাধারণ সম্পাদক লেখার জন্য আপনার অনুগত সংবাদ মাধ্যমের লোকজনদের বলুন যে দয়া করে আমাকে সর্বভারতীয় শব্দটা আর লিখবেন না, আমি সাধারণ সম্পাদক। আবার যদি ইলেকশন কমিশন আমাদের সর্বভারতীয় করে তখন আমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হব। তাহলে নিজের অনুকূলে প্রতিবেদন আসলে পরে কিন্তু এই আবেদন করতেন না অভিষেকের আইনজীবী। মাননীয় বিচারপতির পর্যবেক্ষণকে সামনে রেখেই সংবাদ মাধ্যম প্রতিবেদন করছে, এটা তারা করতে পারে। আপনি সংবাদ মাধ্যমের কার্যত কণ্ঠরোধ করতে গিয়েছিলেন। আর আমি তো এটা কোনোদিন শুনিনি কোন মাননীয় বিচারক কোন মামলা শুনানি করবেন, কোন মামলা শুনানি তিনি করতে পারেন না, এইসব নিয়ে আপিল করছেন কেউ, এবং দেশের সর্বোচ্চ আদালতে। তা এইসব মামলা করতে তো প্রচুর খরচ টরচ হয়। অবশ্য খরচের ব্যাপারটা তৃণমূল কংগ্রেসের কাছে কিচ্ছু না, প্রচুর টাকা ইলেকট্রাল বন্ডসের মাধ্যমে পেয়েছেন তারা। অভিষেক মানু সিংভিকে আরেকবার রাজ্যসভায় নিয়ে যাচ্ছেন, তিনি তো মামলাগুলো করেন তৃণমূলেরও এক্সরবিটেন্ট চার্জ নেয়। কখনো কোনো দিকে মুকুল রোহাতগিও দাঁড়িয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের কোনো একজনের হয়ে সওয়াল করতে। তো কত ধনী হলে পরে এত নামি দামি লয়ার অ্যাফোর্ড করা যায়? মুখটা পুড়ল, কোথাও আপনি সুরাহা পেলেন না। এবং জনমানুষে কি ধারণা হচ্ছে, আরে রাজনীতি তো পারসেপশনে চলে, যে আপনি ভয় পেয়েছেন, ভয় থেকেই আপনি বারবার করে আদালতের দ্বারস্থ হচ্ছেন। আপনি তো সততার একেবারে কি বলবো আর কি উজ্জ্বলতম দৃষ্টান্ত। প্যান্টের পকেটে হাত দিয়ে কত লম্বা চওড়া কথা বলেন, 5 পয়সা যদি ঢোকে আমার অ্যাকাউন্টে দুর্নীতির, আপনি অমুক করবেন তমুক করবেন, কত রেটরিক, কত আস্ফালন। আপনি বৈভবের আস্ফালনটা করতে পারেন, আর বাকি যে আস্ফালনগুলো করেন ওটা শূন্য কুম্ভের ঝঙ্কার। যার নিজের উপর কনফিডেন্স থাকে যে সত্যিই সততার এক কি বলবো উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিপদে স্থাপন করেছে, তার কোনো রকম চিন্তা থাকে না। আদালত যে মাননীয় বিচারপতির এজলাসে শুনানি হন না কেন, যে পর্যবেক্ষণই তিনি করুন না কেন, কেউ যদি জানেন যে আমি নিজের জায়গায় ঠিক আছি, এসব টেম্পোরারি ফেনোমেনন, এগুলো লাল বিফোর দ্য স্টর্মও নয়, এগুলো জাস্ট টেম্পোরারি ফেনোমেনন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর পর্যবেক্ষণ তো রায় নয়, অনেক সময় পর্যবেক্ষণ যা হয় রায় তার সম্পূর্ণ উল্টো হয়। আপনি পর্যবেক্ষণ দিকেই ঘাবড়ে গেলেন, সোজা চলে গেলেন সর্বোচ্চ আদালতে। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। এসব দেখিনি আমরা, তবে ঈশ্বর পরিত্যক্ত বঙ্গে আমরা এসব দেখি। নিরাপত্তা রক্ষী পরিবেষ্টিত হয়ে ছোটবাবু ঘোরাফেরা করেন, একটা বেসরকারি পরামর্শদাতা সংস্থা ছোটবাবুর চোখ এবং কান, তাদের চোখ দিয়ে দেখেন, তাদের কান দিয়ে শোনেন। এসব বাংলার রাজনীতি তো আমরা ছিলাম না, দেখিনি, অভ্যস্ত নই, এখনো অভ্যস্ত নই, খাপ খাওয়াতে পারি না। হয়তো আমরা পুরনো প্রজন্মের প্রতিনিধি, তবে এটা কখনো দেখিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এতবার আদালতের দরজায় চরকি কাটতে, এবং বড় বড় আইনজীবী নিয়োগ করে। আর অধিকাংশ ক্ষেত্রেই কোথাও সুরাহা পায়নি, কিন্তু সামান্য একটা সুযোগ পেলেই চলে যাচ্ছে না আদালতে। এবার দেখুন সুপ্রিম কোর্ট কি বলেছে, মাননীয় বিচারপতি কোনো রায় দেন যদি, সেই রায়কে তারা চ্যালেঞ্জ করতেই পারে। তিনি তো পর্যবেক্ষণ করেছেন, সেই পর্যবেক্ষণেই আতঙ্ক।
মুখ তো পুড়লো, পাবলিক পারসেপশন কি হলো? আপনার অনুগত সৈনিকদের বলুন না, ট্রামে, বাসে, লোকাল ট্রেনে, চায়ের দোকানে কান পেতে রই। রবীন্দ্রনাথের গান আছে না, আমি কান পেতে রই। কান পেতে থাকলেই শুনতে পাবেন, কারণ ওগুলো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। ওখানে আপনার পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিরা থাকেন না। আলোচনা শুনবেন, বুঝে যাবেন আপনার ভাবমূর্তি জনমানুষে ঠিক কি। একেবারে চক্ষু কর্ণের বিভাগ ভঞ্জন হয়ে যাবে। কোনো চায়ের দোকানে আপনার অনুগত কাউকে পাঠান, চুপ করে সে শুনুক, চা খাক, বুঝে যাবে মানুষ কি ভাবছে। দক্ষিণ কলকাতার কোনো চায়ের দোকানে গেলেও আপনি শুনতে পারবেন মানুষ কি ভাবছে। বৈভবের আস্ফালন এই বাংলার মানুষ পছন্দ করে না, ছোটবাবু পছন্দ করে না। এবং এবং এটা আপনি খুব সচেতনভাবে করেন, কুছ পরোয়া নেই, ডোন্ট কেয়ার। নতুন প্রজন্মের জয়গান করেন আপনি, নতুন প্রজন্মকে সবসময় বৈভবের আস্ফালনকে পছন্দ করে নাকি? রাজনীতি হচ্ছে ত্যাগ, তিতিক্ষা, আদর্শকে কেন্দ্র করে পথ চলা। কিন্তু আপনাদের কি আদর্শ? না আছে বিদেশ নীতি, না আছে আর্থিক নীতি, না আছে অভ্যন্তরীণ নীতি, কিছুই নেই। কিছুই যখন নেই তখন এই অবস্থাই হয়। আমচা চামচা বেলচা তারাই মাতব্বর। আপনি দিল্লিতে দরবার করতে গিয়েছিলেন না, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা দিচ্ছে না। কাগজেই পড়লাম যে সরকারি বা আধা সরকারি চাকরি করে তারাও গিয়েছিলেন সেখানে। তা সরকারি বা আধা সরকারি চাকরি করলে 100 দিনের কাজের সঙ্গে কিভাবে যুক্ত হয় বুঝতে পারলাম না। তাহলে যে বিরোধীরা বলে যে ভুয়ো জব কার্ড, ভুয়ো জব কার্ড, ভুয়ো মাস্টার রোল, তো এগুলো তো তারই প্রমাণ। আপনাদের মুখপাত্ররা নিশ্চয়ই জবাব দেবেন। এবার আসে কালীঘাটের কাকু। কালীঘাটের কাকুর আইনজীবী কিশোর দত্ত, কল্যাণবাবুর জুনিয়র ছিলেন, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, আবার নাকি শুনছি তিনি অ্যাডভোকেট জেনারেল হবেন। এখন কলকাতা হাইকোর্টের অনেক বড় বড় আইনজীবী বিনা পারিশ্রমিকে বোধহয় কাজ করছেন। আমার মনে হয় কালীঘাটের কাকুর আইনজীবী কিশোর দত্ত, কালীঘাটের কাকুর তো সব ব্যাংক অ্যাকাউন্ট আমার যতদূর ধারণা ইডি ফ্রিজ করে দিয়েছে। তো কিশোরবাবু নিশ্চয়ই বিনা পারিশ্রমিকে কালীঘাটের কাকুর হয়ে সওয়াল করছেন, জামিন চাইছেন। আরে কালীঘাটের কাকু গুরুতর অসুস্থ, আইসিসিউতে শিশুদের কেবিনে ছিলেন, এখন কেবিনে স্থানান্তরিত হয়েছেন, তাহলে হঠাৎ জামিন চাইছেন কেন? গুরুতর অসুস্থ লোক এখন জামিন চাইছেন কেন? তাহলে জামিন যদি চান তাহলে আপনি শারীরিকভাবেও সুস্থ আছেন, শুধু কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা যাবে না। টিভিতে দেখা যাচ্ছে স্টিং অপারেশনে যে আপনি সোফায় পা দোলাচ্ছেন, কথা বলছেন, কাগজ পড়ছেন, শুধু মুখ দিয়ে আপনার 1.5 মিনিটের শব্দ বেরোয় না। আর অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসক কুল এসএসকেএম সবাই নয়, তারা মহীয়সী নারীর কৃপা পেতে সমস্ত নৈতিকতাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। সেজন্য ইডি একটা প্রতিষ্ঠিত তদন্তকারী সংস্থা, তারা আদালতে গিয়ে বলছে যে এসএসকেএম সাজানো রিপোর্ট তৈরি করছে যাতে কাকুকে ধরে রাখা যায় হসপিটালে। ভাবুন তো, অনুপ্রাণিত গৃহপালিতদের লজ্জা নেই, লাজ লজ্জা নেই, লজ্জাও এদের দেখে লজ্জায় সরে দাঁড়ায়, কিন্তু আমাদের তো লাজ লজ্জা আছে। তো এসএসকেএম তো একটা সুপার স্পেশালিটি হসপিটাল, তার উচ্চপদস্থ আধিকারিকদের বিরোধীরা যা খুশি বলছেন, শুভেন্দুবাবু বলছেন যে চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া উচিত। বাড়িতে আপনাদের পরিবারের সদস্যরা কি বলেন? আপনারা তো ছাত্র অবস্থায় ডাক্তারি পড়েছেন, ভালো ডাক্তার আপনারা, কঠিন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ডাক্তারিতে পেয়েছিলেন। অনেকে বলছেন এই অধঃপতন শুধু মহীয়সী নারীর
অনুগ্রহ লাভের জন্য সমস্ত নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে যা খুশি তাই করছেন, টোটাল মাকসুদ নেয়। ইডির আইনজীবী ভারতবর্ষের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী পরিষ্কার বলেছেন যে এসএসকেএমকে তারা বিশ্বাস করেন না। কি করে বা বিশ্বাস করবেন বলুন? কেউ অসুস্থ হলে এসএসকেএমে চলে যায়। এখন বালু, কৌস্তুভ, কাকু, কেষ্ট তো মাঝে মধ্যেই যেত। সিবিআই এর অফিসে যাব বলে নিউ টাউনে বাড়ি থেকে বেরিয়ে এসএসকেএমে চলে গেল মা ফ্লাইওভার তোলে। এখন গড়াগড়ি খাচ্ছে তিহারে। এই হচ্ছে বিষয়। মানিক দাপাদাপি করছে এসএসকেএম এর চত্বরে, নির্লজ্জ লোক একটা। সামান্যতম অনুশোচনা অনুতাপ নেই, যেখানে খুশি যেতে পারি। সঙ্গে থাকা পুলিশ কর্মীকে বলছে আমার গাড়িটা কোথায়, এবং এই পুলিশ কর্মীদের দেখে খারাপ লাগলো। বেচারারা মনের থেকে এগুলো তো করছেন না, তারা জানেন যদি মানিকের হুকুম তামিল না হয় তারাই শাস্তির মুখে পড়বে। ঘট ঘট করে মানিক ঘুরে বেড়াচ্ছেন। এই হচ্ছে এসএসকেএম এর ছবি। শিশুর বেটে কাকু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে গিয়ে বলছে যে এসএসকেএম এর বিশ্বাসযোগ্যতা নেই। সাজানো রিপোর্ট তৈরি করে কাকুকে ধরে রাখতে চাইছে। কাকুর হয়ে নামি দামি আইনজীবী সওয়াল করছেন, আবার জামিন চাইছেন। একে কাকু গুরুতর অসুস্থ, তার নাকি রক্ত সংবহন নালীতে ক্যালসিয়াম জমেছে, আবার অন্যদিকে জামিন চাইছেন। তো হযবরল কাণ্ড কারখানা। আসলে সবকিছু তালগোল পাকিয়ে গেছে। কিভাবে ধামাচাপা দেয়া যায়, কিভাবে সময় কেনা যায়, কিভাবে টাইম কিল করে লোকসভা নির্বাচনটাকে কাটিয়ে দেওয়া যায়, এটা তো ছক, এটা তো মানুষ বুঝছে। কেসিআরও প্রচুর জনমুখী কর্মসূচি নিয়েছিল, কোনো অংশে তৃণমূলের থেকে কম, কিন্তু পরিবারবাদী কেসিআরের স্বজন পোষণ, দুর্নীতি এবং অ্যাপিসমেন্ট ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ। তাই আমি জন্ম থেকে মৃত্যু সামাজিক প্রকল্প চালু করেছি বলে আমার 7 খুন মাপ, চাকরি নিলামে তোলা হলো, বালু রেশনের টাকা খেয়ে নিল, কেষ্ট গরু পাচার করলো, ওসব কিছু না, কেউ তো কিছু জানে না। কিন্তু আমি সামাজিক কর্মসূচি করেছি। সামাজিক কর্মসূচি করলে চুরি করার ছাড়পত্র পাওয়া যায় না, মানুষ এগুলো বোঝেন। কেসিআরের উদাহরণটা মনে রাখবেন আপনারা। তিনিও কম সামাজিক প্রকল্প নেননি, কিন্তু পারলেন না রাজ্যপাট ধরে রাখতে। ইতিহাসের শিক্ষা এরকমই হয়, বড় নির্মম। বিচার হবেই, অপরাধীরা কেউ ছাড় পাবে না। যতই মেঘের আড়ালে লুকিয়ে থেকে সময় কিনে বিভ্রান্ত করে বড় বড় কথা বলে মানুষের মনে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করুন না কেন, সফল হবেন না।